শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা সময় বলবে। আওয়ামী লীগ ফিরে আসছে এবং আওয়ামী লীগ হয়তো চাপে ছিল, দল নিষিদ্ধ হয়েছে, মামলা হয়েছে, নেতারা বিদেশে চলে গেছে, কর্মীরা অনেক দীর্ঘ সময় 2 বছর একটা লম্বা সময় দিগ্ভ্রান্তের মতন ছিল, কিন্তু ছিল বাংলাদেশে। সে কারণেই আমরা দেখতে পাই যে এই নির্বাচনে ভোটের পার্সেন্টেজ যখন আমরা দেখি 38 to 40%-এর উপরে অ্যাকচুয়ালি ভোট কাস্ট হয় নাই। সো এই যে বাকি মানুষগুলো, তারা কেউ হয়তো আওয়ামী লীগের কর্মী, কেউ হয়তো সমর্থক, কেউ হয়তো ভোটার, তারা মনে করেছে যে এই নির্বাচনে গিয়ে আমার কি লাভ যেখানে আওয়ামী লীগ নাই। সো এই যে আওয়ামী লীগের প্রতি সমর্থন, ভালোবাসা, এটা খুব স্বাভাবিক, কারণ এই দলটি দীর্ঘ সময়ে বাংলাদেশে রাজনীতি করেছে। পাকিস্তান আমলে এই দলটির জন্ম হয়েছে, 70-এর ওপরে বয়স এই দলটির, এবং বাংলাদেশের মুক্তির সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই দলটির নেতৃত্বে হয়েছে। এবং তারপরে বাংলাদেশে দীর্ঘ সময় আওয়ামী লীগ কখনো সরকারি দলে, কখনো বিরোধী দলে থেকেছে। সো আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ হারিয়ে গেছে কথাটি বললে কারো কারো হয়তো ভাল লাগবে, কেউ কেউ হয়তো এক ধরনের আত্মতৃপ্তিও পেতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ আছে। শেখ হাসিনা যেই দেশে ফিরে আসবেন, এবার কিন্তু বিভিন্ন জায়গায়, আমি আপনাকে বলে রাখি, অনেকে আবার শপথ নিচ্ছেন। আমি দেখলাম লন্ডনে সমর রেজাউল করিম, যে তিনি লন্ডনে এখন আছেন, যিনি মন্ত্রী ছিলেন এখানকার, ওখানে পালিয়ে গেছেন, তারা শপথ নিচ্ছেন আমরাও ফিরে আসবো। বিভিন্ন জায়গায় মিছিল বের হচ্ছে, সেটা আমরা বলবো। কিন্তু আমাদের দেশের 2জন মন্ত্রী, একজন উপদেষ্টা আর একজন মন্ত্রী রিয়াকশন দিয়েছেন। যেমন ডক্টর জাহেদুর রহমান বলেছেন শেখ হাসিনা দেশে ফিরলে তার প্রতি এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না। আমরা পরপর 2টা ক্লিপই দেখবো। আর স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন, তিনি বলছেন আইনিভাবে তো আমরা ফেরত চাই। আমরা যে রিপোর্ট পাচ্ছি তাতে উনি মামলা ফেস করতে চান, দেশে ফিরবেন। আবার নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে এক ধরনের আমরা লক্ষ্য করছি, আপনার এলাকায় সম্ভবত তারা মিছিল বের করেছিল, আমি সেটাই যাব। এই 2জনের বক্তব্যে কি বুঝলেন? আচ্ছা, জাহিদুর রহমান বলছেন এক্সট্রা জুডিশিয়াল কিছু হবে না। এক্সট্রা জুডিশিয়াল কি? হোয়াট ইজ এক্সট্রা জুডিশিয়াল? এক্সট্রা জুডিশিয়াল বলতে আমরা বুঝি বিচার বহির্ভূত হত্যা, আমরা বুঝি গুম, আমরা বুঝি হেফাজতে নিয়ে নানান রকম নির্যাতন। উনি আসলে কি বোঝাতে চেয়েছেন? হোয়াট ডাজ হি মিন বাই এক্সট্রা জুডিশিয়াল? 1, 2 হচ্ছে শেখ হাসিনার ট্রায়াল শেষ হয়েছে, মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, আপিলের সময় শেষ হয়েছে, তাহলে এখন ওনার জুডিশিয়াল জায়গাটা কোথায় আছে? অ্যাপিলের ডিভিশন? ওনাকে তো ফিরে যদি উনি আসেন, আমি একদম আইনের ছাত্রী হিসেবে এটুকু বলতে পারি, আসার সাথে সাথে ওনাকে কারাগারে যেতে হবে। সেই কারাগার কি প্রস্তুত হয়েছে? আচ্ছা, আইনিভাবে ফেরত চায় বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। একটা নোট ভার্বাল দেয়া ছাড়া আইনি কোনোভাবে ফেরত চাওয়া হয়েছে বলে আমাদের জানা নাই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু অনেক বিজ্ঞ ব্যক্তি, যিনি তার ডিপার্টমেন্ট বা তার মন্ত্রণালয় ছাড়া অন্য মন্ত্রণালয় এবং বিশেষ করে আইন মন্ত্রণালয়ের ব্যাপারে অতি দক্ষ, সুতরাং আইনমন্ত্রী যে কথা বলার কথা ছিল সে কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইনিভাবে ফেরত চেয়েছি। আইনিভাবে তো আইনমন্ত্রী বলবে যে আইনিভাবে আমরা, উনি একটা ওপিনিয়ন দেবে আইন মন্ত্রণালয় থেকে, এই ওপিনিয়ন অনুযায়ী বাকি কাজটা পররাষ্ট্র মন্ত্রণালয় করবে। এখানে স্বরাষ্ট্র আসলো কি করে? আপনি আমাকে একটু বুঝায় বলেন, আমি বুঝি নাই। মানে স্বরাষ্ট্র তো এখানে, উনি তো বাংলাদেশে নাই যে ওনাকে ধরা না ধরা, ওনার বিরুদ্ধে কিছু করা না করে, ইট হ্যাজ বিন ওভার, এটা শেষ। এখন আইনমন্ত্রী বলবেন যে আইনিভাবে আমরা ওপিনিয়ন দেবেন কিভাবে চাইতে হবে, সেই ওপিনিয়ন ওয়াইজ যে আইন অনুযায়ী চাওয়া যায়, সেই ওপিনিয়ন ওয়াইজ পররাষ্ট্র এটাকে হ্যান্ডেল করবে। যাই হোক, এখন এটা তো মানে আমি যেটা বোঝার চেষ্টা করছি, মানে এটা কি আলোচনা হচ্ছে কেন? আপনি শোনেন, ভয়ে ভয়ে ধরেন শেখ হাসিনা সত্যি সত্যি ফিরলো, কথার কথা, সবচেয়ে বেশি বেকায়দায় কে পড়বে আমারে বলেন? পড়বে এই সরকার। তারা না পারবে এক্সিকিউট করতে ফাঁসি, তখন চারপাশে চিৎকার উঠবে এক দলের যে রায় কার্যকর করা হোক, আর রায় কার্যকরের ন্যূনতম আভাস পেলে আরেক দল যে কিভাবে মাঠে নামবে, এইটা কি এই সরকার বোঝে না? এই সরকার স্টানবাজি করে, এই সরকার বালখিল্যতা করে, এই সরকার চটুল ব্যাপারে মানুষের সদয় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু একেবারে এত বোকা তো না যে এই সরকার এটা বুঝে না। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে
এই মুহূর্তে আসে বা এই বছর, এই মুহূর্ত মানে এই বছর, আমি দুঃখিত, এই বছরের মধ্যে ফেরে বা যখনই ফিরুক, বিএনপি যদি ক্ষমতায় থাকে তার চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না, স্বয়ং আওয়ামী লীগও পড়বে না। শীর্ষ নেতৃত্ব থেকেও তো বলা হচ্ছে যে একটি দল তলে তলে যোগাযোগ করে, মানে হ্যাঁ, আপনি যখন আমি এটা আজকে শুনলাম 86 এবং 96 এর উদাহরণ টানা হয়েছে, সুস্পষ্ট যে জামাতের সাথে আওয়ামী লীগের একটা আতাত বা এক ধরনের সম্পর্কের ইঙ্গিত করা হচ্ছে। বাংলাদেশে এটাও একটা নতুন ব্যাপার, আজকাল না ভাসুরের নাম কেউ মুখে নেয় না, মানে জামাতের আমির অনেক বদনাম করবে বিএনপির, কিন্তু বিএনপি শব্দটা উনি কিছুতেই বলবে না। আবার একইভাবে বিএনপিও কিন্তু জামাতকে আর এই ইশারায় অনেক কথা বলবে, মানে অনেকটা কি বলবো বলেন, ভাসুরের নাম মুখে নেওয়া যায় না, আর প্রেম হলে টিনেজে যখন একজন আরেকজনের সঙ্গে দেখা হয় নানান রকম আরে ইশারা ইঙ্গিতে কথা চলে। তো বিএনপি জামাতের সম্পর্কটা এখন অনেকটা ওই রকম আরে ইশারায়। আরে ইশারার দরকার নাই, যে কথা উনি বুঝাইতে চাইছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে জামাতের একটা ঐক্য হতে যাচ্ছে, হতেই পারে, মানে হলে তো খুব অবাক হওয়ারও কিছু নাই, হতেই পারে ঐক্য, রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই। আমি একটু আপনার একটা বক্তব্য যদি এখন দেখানো যে আমি দেখাবো, তারপরে আরেকটু এটা ফ্যাক্ট চেক করতে চাই। আপনি মব ভায়োলেন্সের কারণে বিচারপতিরা এখনো স্বাধীনভাবে জামিন দিতে পারেন না। ভিডিওটা যখনই আসতে পারবে আমরা দেখব, দেখার পরে আমার প্রশ্ন আছে আপনার কাছে। জি, দোষ দেই, বিচারক কিভাবে শুনবেন? তার ঘাড়ের উপরে কয়টা মাথা, মব বাইরে অপেক্ষা করছে, মামলায় জামিন হলে মব গিয়ে ঢুকবে আদালত প্রাঙ্গণে। এবং এই ঘটনা ঘটেছে বলেই আমি বলছি, এমন না যে ঘটনা ঘটে নাই, মব ঢুকবে গিয়ে আদালতে। সো বিচারকের পক্ষে রাজনৈতিক মামলা শোনা সম্ভব নয়। যেটা আপনার কাছে এর সাথে আমি যেটা যুক্ত করতে চাই, আপনি আপনার বক্তব্যে আরো একটা জায়গায় বলেছেন যে ওই যে মুখোশ বেঁধে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা ছাত্রলীগের আপনার এলাকায় মিছিল হয়েছিল, এখন কারা সেটা তো আপনি বলছেন বোঝা যায় না, তবে সেখানে আবার মামলা দিয়েছে দোষীর বিরুদ্ধে। তাহলে 20 জন 25 জন বের করেছে দোষীর বিরুদ্ধে মামলা, এটা মামলা বাণিজ্যের একটা স্কোপ তৈরি হচ্ছে কিনা? এই যে মব আবার জামিন দিচ্ছে না, তো মবকে শেষ হয় না, আমরা তো তাহলে বিচার বিভাগকে এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে না, মানে কোথায় যাচ্ছি আমরা তাহলে? আমরা না একটা খুবই দুর্গতির মধ্যে আছি। আমি আপনাকে বলি, আমার এলাকায় মাথা গুনে দেখেছি 15 বা 16 জন হয়, তারা প্রত্যেকে মাস্ক পরা, ক্যাপ পরা, কারো চেহারা আপনি বুঝতে পারবেন না, মিছিল করেছে। 150 উপরে আসামি করা হয়েছে, এবং ম্যাক্সিমাম হচ্ছে যারা হাঁসের মামলা, মানে হাঁসের ইলেকশন করেছে, মানে আমার ইলেকশন করেছে। হ্যাঁ, অনেক ব্যবসায়ীকে ঢুকানো হয়েছে, যারা একটু মানে পয়সা কড়ি আছে এলাকায় তাদের নাম দেওয়া হচ্ছে। এখানে কয়েকটা ফেজে বাণিজ্য হয়। প্রথমে হলো এলাকার বিএনপি লিডাররা ফোন দেয়, এই মামলা কিন্তু হয়ে যাবে, আমরা তো আটকাইতে পারবো না, বুঝে নিত অবস্থা, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে আভাস তৈরি করা যে কিছু কিন্তু দিতে হবে, কিছু দিলে আচ্ছা নামটা দেখেই বুঝেন তো, আমি তো খাবো না কিন্তু থানা তো শুনবে না, কথা বুঝেন, আমি তো খাবো না থানা তো শুনবে না, গেল কিছু টাকা। দ্বিতীয় ফেজটা হচ্ছে মামলা থেকে নাম কাটাবো, কিছু টাকা দেন, আমি তো খাবো না থানা তো শুনবে না, কথা বুঝেন, এই দ্বিতীয় ফেজের টাকা। 3 নম্বর ফেজ হলো, ঠিক আছে এখন তো কাটাতে পারলাম না, আচ্ছা দেখি জামিনের ব্যবস্থা কি করা যায়, দেখা যাবে বিএনপির লয়ারে গিয়ে ওই জামিনে দাঁড়ায় গেছে। মানে কতগুলো ধাপে ব্যবসা হচ্ছে আপনি চিন্তা করেন। এটা শুধু আমার এলাকার কথা না, এটা বাংলাদেশের বহু এলাকার কথা। আপনি মবের কথা বলছেন, কিছুদিন আগে আমার এলাকায় আমার যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন উনি আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন, যে আপনি দেখেন ঝিনাইদহ বা কোথাও মানে কোনো একটা জেলা আদালত, যেখানে জামিন দেওয়ার পরে সরকার পক্ষের লোকজন গিয়ে, বিএনপির পক্ষের লোকজন গিয়ে তাণ্ডব চালাইছে আদালতের ভিতরে। সো এই হলো এখন অবস্থা। সারা হোসেন কিছুদিন আগে বলতেছে যে জামিন, এবং আমি তো এখন গত 2 বছর 3 বছর ধরে আমি রেগুলার কোর্টে যখন যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি ধরেন একটা কোর্ট একটু রিলিফ দেয়, মন বড়। আমার সিনিয়র রফিকুল হক একটা কথা বলতেন, মন বড় না হলে জজ হওয়া ঠিক না। তো মন বড় হয়তো রিলিফ একটু বেশি দেয়, 2 দিন পরে ওই জজের পাওয়ার চেঞ্জ করে দেয়া হয়, অন্য বেঞ্চ দিয়ে দেয়। ধরেন যার ক্রিমিনাল জুরিসডিকশন তাকে রিট দিয়ে দিল, যার রিট জুরিসডিকশন তাকে সিভিল দিয়ে দিল, যার সিভিল জুরিসডিকশন তাকে হয়তো ক্রিমিনালে নিয়ে আসলো, মানে বেঞ্চ বদলায় যায়, তার পাওয়ার সরায় দেয়। সো জজরা বেশি রিলিফ দিতেও ভয় পায়। 2 হচ্ছে, আমি শুনলাম পলিটিক্যাল মামলায় জামিন হবে না,
হোয়াট ইজ পলিটিক্যাল মামলা? এই যে এই প্রোগ্রামটাতে আমি প্রশ্ন করেছিলাম যে ওটা তো একটা সুপ্রিম কোর্টের লয়াররা ছিলেন, অনেকেই উপস্থিত। আমি বলেছিলাম যে আমি তো কোনো বইয়ে কোনোদিন পলিটিক্যাল মামলা বলে আলাদা কোনো মামলার শ্রেণী বিন্যাস শুনি নাই, আপনারা কি শুনেছেন? সমস্যাটা সবাই বলেছেন আমরা কেউ শুনি নাই। কিন্তু এখন পলিটিক্যাল মামলা এই কথাটা কোর্টে আপনি প্রচুর শুনবেন যে এইটা পলিটিক্যাল মামলা, তাহলে কিন্তু ভাই এই কোর্ট জামিন দিবে না, তাহলে আরেক কোর্টে যাও, ওই কোর্টও দিতে চায় না, আরেক কোর্টে যাও। আচ্ছা, পলিটিক্যাল মামলা যদি হয়, কেউ কেউ আছে উদার জাজ, তারা বলে পদ পদবি আছে। আচ্ছা, ওই লোকের যখন পদ পদবি ছিল আওয়ামী লীগের, তখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছিল না। আপনি কথাটা বুঝেন। আরে আমি কি বলবো আপনাকে, শিরিন শারমিন চৌধুরী খুনের মামলায় কারাগারে যায়। আমি এরকম বলতে পারি, যেমন আমরা কিন্তু প্রচুর সমালোচনা করেছি দেশব্যাপী, এটা সমালোচনা হয়েছে যখন মির্জা ফখরুলকে এই ধরনের অবিশ্বাস্য মামলায় আসামি করা হয়েছে। তো একই ঘটনা যখন আবার রিপিট হয়, তখন তো আমার মতো, আপনার মতো বা আরেকজনের মতো যারা কোনো দলের পদে নাই, তারা তাদের মধ্যে প্রশ্ন আসে যে তাহলে আওয়ামী লীগের কি সমস্যা ছিল, একই ঘটনা যদি এখন আবার হয়। মানে সেম সিনারিও কেন ক্রিয়েট হয়? হোয়াট ইজ দ্য প্রবলেম ইন আওয়ার পলিটিক্স? আপনি কোথায় সমস্যাটা খুঁজে বের করেন? আমরা তো এই জায়গাটা চাচ্ছিলাম না। আমার কাছে সবসময় মনে হয় যে এখন যেই সময়টা আমরা পার করছি, সেটা হচ্ছে ইনকম্পিটেন্ট আওয়ামী লীগের সময়। মানে আওয়ামী লীগ যেটা করেছে উইথ ফুল কনফিডেন্স অ্যান্ড কম্পিটেন্স, দুটা নিয়ে করেছে। ফুল কনফিডেন্স অ্যান্ড কম্পিটেন্স দুটা নিয়ে করেছে। এখন না আছে কনফিডেন্স, না আছে কম্পিটেন্স, না আছে ক্যাপাসিটি, না আছে এবিলিটি, কিন্তু ওই ভাইসেস গুলো সব আছে উইদাউট দ্য ভার্চুস। পাটোয়ারিকে ঝিনাইদহে তো মামলা, আপনি জানেন তো, হামলা হয়েছে এবং সে বোধহয় মামলা পরে করতে পারছে কিনা জানি, শুধু মামলাও করতে কিন্তু তাদের অনেক সময় নিতে হচ্ছিল। না, আপনি বিএনপি না করলে তখন মামলা টামলা করতে পারবেন না। এত সোজা নাকি মামলা করা থানায় গিয়ে? আমার উপরে যে মব ভায়োলেন্স হয়েছে 21শে ফেব্রুয়ারি, আমি অলি আহাদ সাহেবের মেয়ে, আমি সরিয়ে রাখলাম, আমি এলাকার নির্বাচিত এমপি, আমি এলাকার নির্বাচিত এমপি। এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পৃথিবীর সকল বিষয়ে জ্ঞান রাখেন, ওনার কি উচিত ছিল না যে 21শে ফেব্রুয়ারির পরে 22শে ফেব্রুয়ারিতেই থানায় মানে খবর নিয়ে একটা ব্যবস্থা করা? শুনেন, আমি আপনাকে বলি, আপনি যখন চেরি পিকিং করবেন জাস্টিস করার সময়, রামিসার বাসায় যাবেন, শার্ট ইন করবেন না, এলোমেলো বেশে যাবেন, আপনি কিন্তু ওই ভুয়া শুনে ধাওয়া খাবেন। কারণ মানুষ কিন্তু এগুলো খায় না। আপনি মনে করেন মানুষ খায়, এটা কিন্তু 91 সাল না, এটা 2001 সাল না, এটা 2026। মানুষ কিন্তু ওইসব স্টানবাজি খায় না। সো এই যে আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, যদি না চান তাহলে ভিন্ন আলাপ, তখন আপনাকে মানুষ ওইভাবেই হ্যান্ডেল করবে। আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে চান, আপনি ভিকটিমের পরিচয়, তার মানে কোনো কিছুর দিকে আপনি তাকাতে পারবেন না। সে বাংলাদেশের নাগরিক, তার উপরে হামলা হয়েছে, সে যেই হোক না কেন, আপনাকে হামলাকারী যেই হোক না কেন, তাকে আপনাকে আইনের আওতায় আনতে হবে। না হলে আপনি এইসব ওই শার্ট ইন না করে গিয়ে স্টানবাজি করতে পারেন, কিন্তু এর বেশি কিছু আপনি পারবেন না। ব্যারিস্টার রুমিন, একাদশ জাতীয় সংসদে আপনার কয়জন ছিলেন? 6 জন, 7 জন? হ্যাঁ, 7 জন সেরকমই। কিন্তু এক উজ্জ্বল নক্ষত্রের মতো দেখলাম যে আপনি একাই 100। ওখানে ধরেন আওয়ামী লীগের সংসদ সদস্যের অনেক, কিন্তু তা আমাদের চোখে পড়েনি। একজন রুমিন ফারহানা বলছেন মনে হচ্ছে যেন পুরোটাই সংসদ। তো আপনি তো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই বিএনপি আপনাকে তো নিল না, বা আপনি গেলেন না, যাই হোক, সেই বিএনপিতে আপনি নাই, কিন্তু আপনি সেই সুযোগটা কি পাচ্ছেন? ওই সময় যে কথা বলার সুযোগ পেতেন, আপনাকে কথা বলতে দেয়া হচ্ছে? আমি খুব দেখতে পাচ্ছি, একটু বলেন না। আমি যদি আগের পার্লামেন্টের সাথে এই পার্লামেন্টের তুলনা করি, আমি বলবো আগের পার্লামেন্ট অনেক বেশি লিবারেল ছিল, আগের পার্লামেন্ট অনেক বেশি কথা বলার সুযোগ দিয়েছে। এই পার্লামেন্টের মধ্যে অসহিষ্ণুতা আরো অনেক বেশি। আমি একটা উদাহরণ দেই, আমি যেদিন প্রথম শেখ হাসিনার পার্লামেন্টে বললাম এই সরকার অবৈধ, এবং আপনারা যারা 300 আসনে বসেছেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন যে আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তখন ভীষণ চেঁচামেচি হয়েছে পার্লামেন্টে, খুব জোরে জোরে চেঁচামেচি হয়েছে, কিন্তু কোনো অশালীন অঙ্গভঙ্গি হয় নাই। এই পার্লামেন্টে তারেক সাহেব উপস্থিত থাকা অবস্থায় ওনারই এক রো পেছনে বসা, আমি নাম বলবো না, যিনি তার নানান অপকর্মের জন্য সময়ে সময়ে বিখ্যাত হয়েছেন, যার অশালীন টেলিফোন রেকর্ড হাসিনার আমলে ফাঁস হয়েছে, সেই লোক, আমি ভদ্রলোক বলবো না,
এমন বিচ্ছিরি অঙ্গভঙ্গি করেছেন যে জামাতের আমিরকে দাঁড়িয়ে সেটার প্রতিবাদ করতে হয়েছে। সো আমি মনে করি যে এই পার্লামেন্টের অসহিষ্ণুতা আগের চেয়ে বেশি। এই পার্লামেন্ট খুব মজা, হাসিনা হয়েছিল 15 বছরে, আওয়ামী লীগ অ্যারোগেন্ট হয়েছিল 15 বছরে। তারপরেও আমি আওয়ামী লীগের লোকদের সঙ্গে তো টকশোতে বসতাম, মন্ত্রীদের সাথেও বসতাম। আমি এখনকার এমপিদের, দুদিন আগে আমি একটা ক্লিপ দেখছিলাম যেখানে একজন এমপি মঞ্জুরুল আলম পান্না ভাইকে খুব বাজেভাবে করে উনি উঠে গেছেন। তো আমরা তো অনেক ভয়াবহ কথা টকশোতে বলেছি। আমি তো আওয়ামী লীগের কোনো এমপিকে এত অ্যারোগেন্ট দেখি নাই, একজন দুইজন ছাড়া। আমি বিএনপির মধ্যে অ্যারোগেন্স আরো অনেক বেশি দেখি। আমরা একটু দেখি আপনার কথা, ওই ক্লিপটা একটু দেখতে পারবো? যে আপনি কিন্তু কয়েকদিন আগে একটা সেমিনারে বলছেন যে আমরা দীর্ঘদিন দলীয় শাসন দেখেছি, এখনো তার ধারাবাহিকতা চলছে। একটু যদি এই ক্লিপটা দেখি তাহলে আলোচনা শুরু করতে পারি। নো, এটা না, আপনি টু দি পয়েন্ট ক্লিপ দেখান। আমরা এটা না, আমরা দীর্ঘদিন ধরে একদলীয় শাসন দেখেছি, এখনো তার ধারাবাহিকতা চলছে। আমরা আলোচনা করি এর ভিতরে ক্লিপটা আসলে ওইসে যে একটু দেখি। একটু দীর্ঘদিন একদলীয় শাসন দেখেছি, এখনো তার ধারাবাহিকতা চলছে। তখন বিএনপি জামাতকে খেলার মাঠের বাইরে রেখে একরকম ভাবে সংসদকে সাজানো হয়েছে, এখন আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে বাইরে রেখে আরেক ভাবে সংসদকে চালানো হচ্ছে। আর না দেখালাম, আপনার আরো বক্তব্য আছে। কেন এরকম মনে করেছেন? মানে এই একদলীয় ব্যবস্থায় চলে গেছে। নাম্বার ওয়ান, আপনি দেখছেন একদলীয় ধারাবাহিকতা। আওয়ামী লীগের প্রসঙ্গ আবার আমাদের চলে আসবে। আওয়ামী লীগকে কিভাবে বাইরে রাখার কি ভিতরে রাখার কোনো সুযোগ ছিল কিনা সেটাও আমি জানতে চাই। এই একদলীয় ধারাবাহিকতাটা যদি আমরা বুঝতে চাইতাম আপনার কাছে। আপনি যদি 14, 18, 24-এর 3টা নির্বাচন দেখেন, একটা একদলীয় নির্বাচন, একটা মধ্যরাতের নির্বাচন, একটা ডামি নির্বাচন। এর মধ্যে বিএনপি যেটাতে অংশ নিয়েছিল সেটাতেও বিএনপি মাত্র 6টি আসন পেয়েছে। সো এই নির্বাচনটি যে কোনো নির্বাচনই হয় নাই, এটা আওয়ামী লীগও জানে, আমরা সবাই কম বেশি জানি। সো ওই সংসদে যখন আমি গেলাম 18 সালে, আমার কাছে মনে হলো যে এটা তো আওয়ামী লীগ +1, মানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে আমার আলাদা দল মনে হয় নাই, মানে আওয়ামী লীগ +1 একটা, আওয়ামী লীগ +1, এটা জাতীয় পার্টি যে একটা আলাদা দল, আলাদা এন্টিটি। আমি পরবর্তী ব্যাপারে জানতে চাচ্ছি ওটার ধারাবাহিকতার পরে যখন আমরা 26-এর ইলেকশন হলো, এখানেও আপনি লক্ষ্য করে দেখবেন বিএনপি +1। মানে আপনি ধরুন 300 জনের একটা সংসদ, ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনার জন্য আমি একজন সদস্যকে পাই না, তাহলে এই সংসদটাকে আপনি একদলীয় বলবেন না তো কি বলবেন? 1, 2 হলো বাংলাদেশে হামে 500-র উপরে শিশু মারা গেছে। বাংলাদেশে তেলের জন্য কয়েকদিন আগেও হাহাকার হয়েছে, দাম বাড়ানোর সাথে সাথে লাইন উবে গেছে। অ্যাজ ইফ তারা তো, সরকার তো বলেছে তেলের মজুদ আছে, মজুদ যদি থাকে তাহলে লাইন কেন হলো সেটার যেমন জবাব নাই, আর যদি মজুদ না থেকে থাকে তাহলে দাম বাড়ানোর সাথে সাথে লাইন কোথায় চলে গেল সেটারও তেমন জবাব নাই। এই প্রশ্নগুলো তুলবার মতন, শক্তভাবে তুলবার মতন, মিউ মিউ করে না, শক্তভাবে তুলবার মতন আমি এনসিপির 2-1 ছাড়া আর কাউকে পেলাম না। আচ্ছা, 3 হলো বিদ্যুতের দাম। সরকার ক্ষমতায় আসতে না আসতেই আবার বাড়ছে বিদ্যুতের দাম। তেলের দাম আর বিদ্যুতের দাম যখন বাড়ে তখন আপনি মনে রাখবেন করলা, বেগুন, ঝিঙ্গা, পটল সবকিছুর দাম বাড়বে, সবকিছুর দাম বাড়বে। আপনি বাজারে যান, আমরা তো কাউরান বাজারের মধ্যেই বসে আছি, গিয়ে পিছনে খবর নেন 100 টাকার নিচে আপনি কোনো সবজি পান কিনা। বহু পরিবার আছে 6 মাস এক টুকরা মুরগির মাংস খায় নাই, গরুর মাংস তো চোখেই দেখে নাই, বাদ দিলাম। তো এই রকম অবস্থায় যখন আপনি তেল আর বিদ্যুতের দাম বাড়াবেন, মধ্যবিত্তের অবস্থা কি দাঁড়ায়? হাম নিয়ে কি হয়েছিল? আপনি তো কথা বলতে চেয়েছিলেন হাম নিয়ে কথা যখন বললাম, আমার কাছে মন্ত্রীকে বিরক্ত মনে হয়েছে। এই মন্ত্রী মহোদয় সজ্জন ব্যক্তি, মন্ত্রী হওয়ার আগে ওনার সঙ্গে আমার হামেশাই কথাবার্তা হতো। তো মন্ত্রী হওয়ার পর হয়তো উনি আর কি সেই মানে যাই হোক, মন্ত্রিত্বের তো একটা গরম আছেই। প্রধানমন্ত্রী বলেন না চেয়ার দিয়ে আগুন বেরোয়, তো প্রধানমন্ত্রীর চেয়ার যদি দাউ দাউ করে জ্বলে, মন্ত্রীদের চেয়ার যে একটু একটু মানে মাইক্রো ওভেনের কাজ করবে না তা তো না। তো মন্ত্রীদের চেয়ারও একটু একটু মাইক্রো ওভেনের কাজ করে, মন্ত্রীরাও একটু গরম হন। তো উনি খুব একটা কমফোর্টেবল ছিলেন না উত্তর দিতে, আমার মনে হয়েছে। মেবি আই এম রং। তো আমি ওনাকে বললাম, উনি বললেন এত ভয় দেখালে নাকি সবার হাম হবে, মানে রোগাক্রান্ত হয়ে যাবে।
তো আমি বললাম আমরা তো সাংসদের সামনে কথা বলি, 300 হামের রুগী নিয়ে না। সো এই যে একটা জবাবদিহিতার ল্যাকিং এবং দোষ চাপানো, এবং ভেরি ইন্টারেস্টিং, দেখেন এই সরকারটি কিন্তু ইউনূস সরকারের একটা প্রলম্বিত অংশ। আমি বলি কেন, আমি এ কারণেই বলছি প্রলম্বিত অংশ। এই সরকার আসার ঠিক 3 দিন আগে ট্রেড এগ্রিমেন্টের মতো একটা ভয়াবহ গোলামির চুক্তি বাংলাদেশে হয়েছে। যেই এগ্রিমেন্টটা নিয়ে ধরেন আমার মতন দুষ্ট লোক এটাকে গোলামির চুক্তি বলতেছে, নিজের পলিটিক্যাল ফিউচারের কথা চিন্তা না করেই বলতেছে। বাকিরা এটা নিয়ে আলোচনা, দুষ্ট না বোকা লোক, বোকা কাম দুষ্ট। কারণ আমার আসলে আমি কখনো আমি আপনাকে এটা সাইডলাইনে আরেকটা কথা বলি, এইবার মন্ত্রী হওয়ার পর দেখলাম প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রী গাড়ির পিছনে দৌড়ায়। বেশ, মানে আমি 3টা প্রতিমন্ত্রীকে দেখছি প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়াতে। মানে মন্ত্রী হতে হলে যদি আত্মসম্মানবোধ বাদ দিয়ে এখানে নামতে হয়, খোদা যেন আমাকে বাংলাদেশে কোনোদিন মন্ত্রী না করে। ইন্ডিপেন্ডেন্ট এমপির সম্মান অনেক বেশি, খোদা যেন আমাকে কোনোদিন মন্ত্রী না করে, যেখানে আমাকে একজন ব্যক্তির গাড়ির পিছনে, পিসিবির ট্রাকের পেছনে দৌড়ানোর মতন, অভাবী মানুষের মতন আমাকে দৌড়াতে বাধ্য করে। আমি এর চেয়ে খারাপ ভাবে আর কিছু বললাম না। আমরা শুনবো আপনার কথা, আরো অনেক বিষয় রয়েছে। আমি ওটাতে শেষ করি যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার সাহস সংসদে 2 দলের এক দলও করলো না, মানে বিএনপি এবং জামাতের কেউ সাহস করলো না। তার মানে এটা হচ্ছে ইউনূসের একটা প্রলম্বিত অংশ। ইউনূসের খলিলুর রহমান এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী, মানে বিএনপি এতই অযোগ্য পার্টি যে যারা গত 25 বছরে তাদের 20 বছর ধরে বিরোধী দলে থাকা অবস্থায় তাদের একটা পররাষ্ট্রমন্ত্রী ঠিক করতে পারে নাই। সো খলিলুর রহমানকে তাদের পররাষ্ট্রমন্ত্রী বানাইতে হইতেছে। চিন্তা করেন এইটা ইউনূসের অংশ, যে সরকারের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলছে যে না না আমরা বিশ্বাস করতে চাই যে ইউনূস সরকারের সময় শিশুদেরকে হত্যা করার উদ্দেশ্যে টিকা বন্ধ হয়েছে, বিষয়টি এমন নয়। আরে বোকা, ছাগল শব্দটা নাই বললাম মিডিয়াতে, কেউ তো হত্যার উদ্দেশ্যে করে না, কিন্তু যখন তার গাফিলতি এমন পর্যায়ে যায়, যেটাকে বলা হয় রেকলেসনেস আইনের ভাষায়, যে এমন পর্যায়ে রেকলেসনেস যে যেটা অবধারিতভাবে মৃত্যু নিয়ে আসবে অন্য মানুষের, এবং সেটা তোমার না বোঝাটা বা সেইটাকে পাত্তা না দেওয়াটা তোমার এমন রেকলেসনেস যেটার জন্য তুমি হোমিসাইডের অপরাধী হতে পারো। জি, আমি বিরতিতে যেতে চেয়েছিলাম, তো আর একটা প্রশ্ন না করে আর যেতে পারছি না। তো অযোগ্য দলটি সম্পর্কে যখন বিএনপিতে ছিলেন তখন টের পাননি? না, তখন পাই নাই। কেন? তখন তো তারা ছিল মজলুম, তাদের গুম করে, তাদেরকে গিয়ে বিচার বহির্ভূতভাবে হত্যা করে, তাদের নামে হাজার হাজার মামলা হয়, তারা বছরের পর বছর জেলে থাকে, বাপ মার জানাজা আসার আগে হাতে হ্যান্ডকাফ পরায় আসে, এগুলো তো সত্য। সো তখন যদি আমি এই বিষয়গুলোতে কথা না বলতাম, তাহলে আজকে তো আমি এই সত্য উচ্চারণ করতে পারতাম না। তখনও আমি সত্য উচ্চারণ করেছি, গেছে বিএনপির পক্ষে, আজকেও আমি সত্য উচ্চারণ করছি, গেছে বিএনপির বিপক্ষে। আমি কি করব বলেন? রুমিন ফারহান এটা করবেই, আমি করবই, কোনো ভয় নাই। আমার বাবাকে আমি এইটাই দেখেছি। আমি জীবনে আমি যখন রাজনীতিতে এসেছি, আমি সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার বাবা হব না, আমি কোনোভাবেই আমার বাবার মতো হব না। কিন্তু আমি যত দিন যাচ্ছে, আমি যতই মানে আমার বয়স যত বাড়ছে, আমি যত ধীরে ধীরে আমার জীবনের শেষ দিকে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমি আসলে আমার বাবাই।